দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। সঙ্গে আছি আমি আহমেদ রেজা। শুরুতেই জানাবো শিরোনাম। ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে, পথসভায় বললেন তারেক রহমান। উত্তরের ৬ সংসদীয় আসনে কর্মসূচি। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে জনগণের সম্পদ ও সম্মানের পাহারাদার হবে জামায়াত। রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম, এইখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। শেষ সময়ে সারা দেশে প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার। উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। পাহাড়ে দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। নির্বাচনে বিজয়ী হলে ঢাকা সহ সারা দেশকে নিরাপদে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বরে নিজ আসনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মা বোনদের জন্য, ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে গোটা ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট রাস্তা প্রশস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ধানের শীষের পক্ষে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে রাজধানীবাসী প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। পরে ঢাকা 16 সংসদীয় আসনে পল্লবীর পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই অভ্যুত্থান ও গেল 16 বছর বহু মানুষ জীবন দিয়েছে। যে ভোটাধিকার আদায়ের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার আদায় করে মানুষের সমস্যার সমাধান করতে হবে। বলেন, বিএনপি ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরেছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জনগণের উন্নয়ন সম্ভব নয়। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের দর্শক, রাজধানীর মিরপুর 10-এ নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরেফিন শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি এবং কি ঘটছে মূলত সেখানে। আরেফিন, তারেক রহমানের পথসভায় এই মুহূর্তে কেমন জনসমাগম দেখছেন? এলাকার প্রার্থী ও ভোটাররা মূলত কি বলছেন? নিশ্চয়ই তাদের সাথেও আপনার কথা হয়েছে। ভোটারদের অপেক্ষা তারেক রহমানকে দেখার জন্য। ভোটাররা অপেক্ষা করছেন তারেক রহমান কখন আসেন তার বক্তব্য শোনার জন্য, এই অঞ্চলের তারেক রহমানের প্রতিশ্রুতি জানার জন্য এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারেক রহমানের কাছে পৌঁছানোর। এখন মূলত যে আদর্শ স্কুল মাঠ, সেই স্কুল মাঠে কিন্তু অনেকটাই তিল ধারণের ঠাঁই নেই। এই একেবারেই পুরো মাঠটা কানাকারে পরিপূর্ণ। একেবারেই কাফরুলের মিরপুরের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা এখানে হাজির হয়েছেন এবং এখন মূলত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন এবং এই মিরপুরে বিএনপির অবদান, এই মিরপুরের বিএনপি চেয়ারপারসন যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, এই মিরপুরের আবাসন থেকে শুরু করে মিরপুরের রাস্তাঘাট,
রাস্তাঘাট অবকাঠামো বেশিরভাগই বিএনপি সরকারের আমলে করা, সেই স্মৃতিচারণ যেমন তারা করছেন, তেমনি আগামী দিনে এই মিরপুরের জন্য নাগরিক যে সংকট রয়েছে, যে সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের দাবি তারা তুলছেন। তারা বলছেন যে এখানকার রাস্তাগুলো এখনও অনেক জনসংখ্যার তুলনায় বা যানজটের কারণে অনেকগুলো ছোট, এবং সেই জায়গাগুলো যেন বড় করা হয়, কমিউনিটি সেন্টার করা হয়, খেলার মাঠ করা হয়। এই যে নাগরিক যে দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা জানাচ্ছেন। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন পুরো মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ মানুষের উপস্থিতির মাধ্যমে। এবং শফিকুল ইসলাম মিল্টন, তিনি এই আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন, ধানের শীষে নির্বাচন করছেন। তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলাম। ফলে খুব বেশি এই আসনটি বেশ জমজমাট নির্বাচনী প্রচারণা আমরা শুরু থেকে দেখেছি, এবং ফলে এখানকার মানুষ অপেক্ষা করছেন এই আসনে শেষ পর্যন্ত কে বিজয়ের হাসেন। তবে বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করেন এখানকার ঐক্যবদ্ধ বিএনপি, যেহেতু বিএনপির দুজন প্রার্থী ছিলেন সম্ভাব্য প্রার্থী, তার মধ্যে দুজনেই এখন ঐক্যবদ্ধ হয়েছেন। ফলে তারা বিশ্বাস করেন শেষ পর্যন্ত বিএনপির ধানের শীষের যিনি প্রার্থী, সেই প্রার্থী তিনি জয়লাভ করবেন এবং এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন। এবং এই আসনটিতে 12 ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন আগ মুহূর্তে নানান ধরনের নির্বাচনে অপকৌশল, ইঞ্জিনিয়ারিং কথা শোনা যায়, সেই জায়গা যেন না হয় সেটি ঠেকানোর জন্য ভোটারদের একটি দাবি রয়েছে বিএনপি প্রার্থীর কাছে। তারা বলছেন যে একেবারে ফজরের পর থেকেই তারা এই কেন্দ্র পাহারা দিবেন এবং বিজয় ছিনিয়ে আনবেন শেষ পর্যন্ত। সব মিলিয়ে খানিক বাদে তারেক রহমান আসবেন, তারেক রহমানের বক্তব্যে বাকিটা জানা যাবে। রেজা, নিশ্চয়ই সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আরেফিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না, তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়, সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই, তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না, তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায়
নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে? এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বহু প্রত্যাশিত ভোটের বাকি আর মাত্র কয়েকটা দিন। ভোটারদের মন জয় করতে জমজমাট প্রচারে মুখর সারা দেশ। চলছে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন সব দলের প্রার্থীরা। প্রচার প্রচারণায় সরব রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, বিএনপি এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। 12ই ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। খুলনা 3 আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিশপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান ধানের শীষে। সব মেধাবী ছাত্রছাত্রী এখানে এসেছেন, তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি হবে এরা জানতে এসেছেন। কার কাছে? যাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত, শিক্ষা ও কর্মসংস্থানের বিশেষ গুরুত্ব দেওয়া সহ 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে নরসিংদী 1 আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশন ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণে মাস্টার প্ল্যান গ্রহণ। নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগ করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে দেশ গড়ে তোলা হবে। কোন দলের নেতা কর্ত ব্যক্তিরা মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল বা আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আমরা কোনো দুর্নীতি করিনি, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু পারবে একটা দলের লোকেরা, সেটা হচ্ছে জামাত ইসলাম। সিরাজগঞ্জ 5 ও 6 আসনে 11 প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। নওগাঁ 4 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু ও জামায়াত প্রার্থী খম আব্দুল বারী রাকিব কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। প্রসাদপুর বাজারে 2 প্রার্থী মুখোমুখি হলে শুভেচ্ছা বিনিময় করেন। মানুষ উন্মুখ হয়ে রয়েছে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করবেন। ভোট চাচ্ছি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া, মানুষ একটা পরিবর্তন চায়। নির্বাচনী অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগও করেন তিনি। প্রশাসন আছেন, তাদের প্রতি সম্মান রেখেই তাদের দায়িত্বে তারা সেগুলো তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। এছাড়াও দেশজুড়ে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মুন্সিগঞ্জ 3 আসনের নির্বাচনী জনসভা করছেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন। সেখানে রয়েছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। সাকিব, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই এলাকায় ভোটাররা কি বলছেন মূলত প্রার্থীদের এই প্রচার প্রচারণা নিয়ে। রেজা, দেখুন আসলে দুপুর থেকে কিন্তু বিএনপি মনোনীত যে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন তার কিন্তু জনসভাটি চলছে এবং এই মুহূর্তে কিন্তু মুন্সিগঞ্জ এর শহরতলি কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে বেশ একটি প্রাণবন্ত অবস্থায় উপনীত হয়েছে। একে একে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখছে। মূলত আগামী 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত যিনি এই 3 আসনে
আসনের প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন, তার পক্ষে ভোট চাওয়া হচ্ছে। একই সাথে বিএনপির যে নির্বাচনী ইস্তিহার এবং তাদের যে আগামী দিনের কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনা কিন্তু এই জনসভা থেকে জানানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জনসভাটিতে আসলে শহরের সাবেক মেয়র ইরাদাত হোসেন মানুষ সভাপতিত্বে জেলা এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং অন্যান্য নেতাকর্মীরা। এবং মূলত এই যে মুন্সিগঞ্জ 3 আসন, সেই 3 আসনের 5 লক্ষ মানুষের যে আসলে আগামী দিনের যে নীতি নির্ধারণ নেতৃত্ব, সেটি তৈরি হবে এই 12 তারিখের নির্বাচনে। এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শেষ সময়ের যে জনসাধারণের মাঝে নিজেদের বক্তব্য তুলে ধরার কে কেন্দ্র করে কিন্তু মূলত আজকের এই জনসভাটি, এবং সেই জনসভায় কিন্তু এখনো চলমান রয়েছে। কিছুক্ষণ পরে এই আসনটির যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি আসলে কথা বলবেন এবং তারপরে তার আপনার মাধ্যমে সেগুলো আসলে বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রচারণার খবর জানাতে এবার যাচ্ছি নওগাঁ 4 আসনে। নির্বাচনী জনসভা করছেন জামায়াত প্রার্থী আব্দুর রাকিব, সেখানে আছেন সহকর্মী শফিক ছোটন, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ছোটন, নির্বাচনী প্রচারে প্রার্থী কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি একটু জানাবেন। এছাড়া ভোটারদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াও জানাতে চাই আপনার মাধ্যমে। জনসভা শেষ হয়েছে, প্রার্থী এখন একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন। আমরা ক্যামেরার সামনে যদি সরাসরি দেখাই, তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং তার পেছনে শত শত হাজারো মানুষ, সাধারণ ভোটার এবং জামায়াতের কর্মী সমর্থকরা তারা যোগ দিয়েছেন। মান্দা উপজেলার একটি উপজেলা নিয়ে একটি আসন, যার কারণে প্রতিটি ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা আজকের জনসভায় যোগ দিয়েছিলেন এবং তারা জনসভা পরবর্তী যে মিছিল, সেই মিছিলে যোগ দিয়ে তারা কিন্তু মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছেন। এবং আমি যদি বলে রাখি যে জামায়াত প্রার্থী আব্দুর রাকিব, তিনি নওগাঁ জেলা জামায়াতের আমির এবং কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য। তিনি আজকের জনসভায় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের কাছে। এই মান্দা উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে যারা কর্মহীন হয়ে আছেন, যারা বেকার, তাদের বেকারত্ব দূরীকরণে বিভিন্ন রকমের পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। এবং একই সাথে তিনি এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ভূমিকা রাখতে চান। জাতীয় সংসদে তিনি গিয়ে এই অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলতে চান। সব মিলিয়ে আসলে তিনি যে প্রচারণা চালাচ্ছেন, তিনি আশাবাদী এই নির্বাচনে জনগণের ভোটে তিনি নির্বাচিত হবেন এবং নির্বাচিত হতে পারলে তিনি সংসদে গিয়ে এই অঞ্চলের মানুষের কথা তুলে ধরবেন। সে খবরই জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ শফিক ছোটন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাটোর 1 আসনে নির্বাচনী জনসভা করছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, সেখানে আছেন সহকর্মী নাজমুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। নাজমুল, জনসভার সার্বিক চিত্র কেমন দেখছেন? প্রার্থী বক্তব্য দিয়েছেন কিনা এখন পর্যন্ত, এবং তিনি তার বক্তব্যে যদি দিয়ে থাকেন সেখানে কি বিষয়গুলোকে উল্লেখ করছেন? নাটোর 1 আসনে বিএনপি রাজশাহী বিভাগের মধ্যে কিন্তু বিএনপি মনোনীত একমাত্র নারী প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জনসভা করছেন। তো এই জনসভায় তিনি বিভিন্ন প্রত্যাশার কথা, উন্নয়নের কথা তুলে ধরছেন। তিনি বলছেন যে আসলে তিনি যেহেতু নারী, সেহেতু নারীদের উন্নয়নে কাজ করবেন, পাশাপাশি অবকাঠামো যত উন্নয়ন রয়েছে সেই উন্নয়ন করবেন, মাদক সন্ত্রাস নির্মূল করবেন। আমরা কিন্তু ভোটারদের সাথেও কথা বলেছি, সেই ভোটাররা বলেছেন যে এই একমাত্র নারী প্রার্থী তিনি, যেহেতু সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের এই সুযোগ্য কন্যা, সেক্ষেত্রে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। ভোটাররা প্রত্যাশা করছেন যে প্রতিশ্রুতিগুলো যে দেয় বিভিন্ন সময় প্রার্থীরা, সেই প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়, লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন হয়। এবং বিশাল এলাকা জুড়েই কিন্তু লালপুর বাগাতিপাড়া এই আসন, এখানে পদ্মার চর রয়েছে, এখানে যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরাও প্রত্যাশা করছেন যে এই চরের উন্নয়ন এবং কৃষির উন্নয়নের ক্ষেত্রে তিনি আসলে ভূমিকা রাখবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক জনসমাগম হয়েছে, বিশেষ করে নারীদের আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি একেবারে এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। তো নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠেই কিন্তু এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা নারী ভোটারদের বিপুল উপস্থিতি দেখতে পাচ্ছি। পাশাপাশি যে অন্যান্য পুরুষ ভোটার সহ যারা রয়েছে তারাও এই মাঠে রয়েছে। তারা ফারজানা শারমিন পুতুলের বক্তব্য শুনবেন এবং তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি মোতাবেক এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এলাকার উন্নয়ন করবেন, এমনটাই তার সমর্থকরা প্রত্যাশা করছেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঝিনাইদহ 4 আসনের নির্বাচনী জনসভা করছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। নাসিম, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন মূলত ভোটাররা এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের প্রচারণার মাধ্যমে? রেজা, ঝিনাইদহ 4 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জনসভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন জনসভা পরবর্তী যে মিছিল, সেই মিছিল কিন্তু শহর নারী কর্মীরা প্রথম দিকে আছেন, তারা কিন্তু যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে যে জনসভাতে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সাইফুল ইসলাম ফিরোজ সহ তার যে কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু তাদের বক্তব্যের ভিতরে কিন্তু উঠে এসেছে বিভিন্ন ধরনের অভিযোগ। তার নির্বাচনী বিভিন্ন যে ক্যাম্পগুলো ছিল সেখানে প্রায় 3টি ক্যাম্পে গত প্রায় 5-6 দিনের ভিতরে হামলা ভাঙচুর করা হয়েছে এবং তার কর্মী সমর্থকদেরকে নিয়মিতভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তার যে কাপ-30 মার্কানে উনি লড়ছেন তার যে মূল প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু ধানের শীষের প্রার্থী রাশেদ খান। উনি কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, আপনারা জানেন। সেখান থেকে উনি মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন বর্তমানে। স্বাভাবিক তন্ত্র যে প্রার্থী সাইফুল জি, বুঝতে পেরেছি নাসিম আনসারি। আপনার মাধ্যমে জানাচ্ছিলাম সেখানকার শেষ তথ্যগুলো। নির্বাচনী প্রচার শেষ হতে বাকি মাত্র 2 দিন। শেষ সময় গণসংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ দেখা গেছে। দুপুরে রাজধানীর মতিঝিল ও এর আশপাশ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন তিনি। সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নানাভাবে নির্বাচনে জালিয়াতি ও বানচালের চেষ্টা করছে একটি দল। দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় 12 তারিখে বিএনপির জয় জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সকালে উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেছেন তিনি, শুনেছেন নানা সমস্যার কথাও। গণমাধ্যমকে তিনি বলেন নির্বাচিত হলে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করবেন তিনি। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে, নির্বাচনী কার্যক্রমও চলছে। এলাকাবাসীর কাছে পৌঁছলাম কিংবা না পৌঁছতে পারলাম ম্যাটার করে না, কারণ ওনারা আমাকে যথেষ্ট ভালো করে চেনেন। তারপরও আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাড়ি বাড়ি যাওয়ার। আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। সকালে নির্বাচনী প্রচারণাকালে এসব দাবি করেছেন তিনি। বলেছেন মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন তবেই তার সঙ্গে বুক মেলাবে। যুবদল নেতা নয়ন সহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, আছে কেবল বিএনপির ফিল্ড। দেশের মানুষের উন্নয়নে শাপলাকলি মার্কায় ভোট চেয়েছেন তিনি। জয়ী হয়ে নগরবাসীর মৌলিক সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। এই ধরনের যে যারা বাসা খুঁজছে এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই। তো আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
এদিকে সকালে ঢাকা 10 আসনের উদ্যোগে নারী ভোটারদের নিয়ে নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। জামাতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট জমির জসিমউদ্দিন সরকারের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তারা ভোটাররা জানান, যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই এলাকার জলাবদ্ধতা নিরসন, যানজট দূরীকরণ ও গ্যাস সংকটের কাজ করেন। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা যেন নেন এবং গড়ে তোলেন। ধানমন্ডির জিগাতলার ইবনে সিনার থেকে মিছিল বের করে মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে কলাবাগান হয়ে আবার ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। জলাবদ্ধতা ধানমন্ডিতে একটু সামান্য বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে যায়। জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি চাই। গ্যাস সংকটটা দূর করা হোক। যেই আসুক না কেন, আমাদের এই আসনের প্রার্থীর কাছে মৌলিক দাবি হচ্ছে যে আমাদের এই গ্যাস সংকটের সমাধান চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জীবনযাত্রার ভার বহন করা অনেক কঠিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলায় উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। নোয়াখালীর 9টি উপজেলায় পাঠানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরঞ্জামাদি সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে পাঠানো হয়। হবিগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকল উপজেলায় নির্বাচনী উপকরণ পাঠানো হয়। নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জেলার 4টি আসনে 647টি ভোট কেন্দ্রে সব উপকরণ পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাঙামাটির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। সকাল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে রাঙামাটির 4 উপজেলার দুর্গম 20টি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন 33,543 জন। এর আগে শনিবার বরকল উপজেলার 2টি, জুরাছড়ি উপজেলার 2টি এবং বিলাইছড়ি উপজেলার 1টি ভোট কেন্দ্রে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্তদের পৌঁছে দেওয়া হয়। দর্শক, রাজধানীর মিরপুর 10-এ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই। আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের জনসভায় আমি হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি সেই বিতর্ক, সেই সব কথায় যেতে চাই না। কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি, কিন্তু সেই সব কথা যদি আমি বলি, তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে, এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত 2 যুগ ধরে যে 3 যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে, এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে, প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে, এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটি খেটে খাওয়া নারী, প্রত্যেকটি খেটে খাওয়া
ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে শিক্ষা আছে, সমগ্র বাংলাদেশে এই সমস্যা রয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, ঢাকা মহানগরীতে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি আসনে আমরা অন্তত মিনিমাম একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষিত ছেলেদেরকে, শিক্ষিত মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই, যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে ব্যবস্থা করে যেতে পারবে। প্রিয় বোনেরা, যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার তারা জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে, এবং সেই জন্যই মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, বীজ এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় চিকিৎসার, মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছি, মিল্টন একটু আগে তার বক্তব্যে বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতাল। মিডিয়া হাউস থেকে 21 সাংবাদিককে সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানা নেই, এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন তিনি। এর আগে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের সাথে সংযুক্ত সিভিল, মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে বাইরে পাহাড় কেটে গড়ে তোলা ঘরে ভাড়ায় থাকছে অনেক রোহিঙ্গা, জড়াচ্ছে বিভিন্ন অপরাধে। ভোটের আগে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী, পালংখালী, মরাগাছতল এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। ঘরে ঘরে তল্লাশির এক পর্যায়ে শত শত রোহিঙ্গার নারী পুরুষ বেরিয়ে আসে, অনেকেই ঘরে তালা লাগিয়ে পালায়। 350 বসতি থেকে প্রায় 1,500 রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। ঘর ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও ধরা হয়। ক্যাম্পে নিবন্ধন কার্ড পেলেও ঘর বরাদ্দ না পাওয়ায় বাইরে থাকছেন বলে দাবি তাদের। তো বাড়া দিয়া করে দাঁড়া তো এখন দাসে মানে 1,500 টাকা দিয়া করে কার্ড গুজি দাঁড়া ভালো খালি না দি তাঁরা জায়গা না পাইবা দাঁড়া মারা গাতলা থাকি দি বাইরে আসি দাঁড়া তাই না বাড়ি দেড় গরবারি নাই তোলা কে শুনো দাঁড়া তোলা তাই না বাড়ি দি কেন মাথা তাই তো জায়গা না হয় দে বাড়ালে এটা কি দি গরম মাথা মাইন নাড়ি দি। মরাগাছতল এলাকার চারপাশ পাহাড় ঘেরা হলেও ভিতরের চিত্র ভিন্ন। পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতি ভাড়া দেওয়া হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। জনপ্রতি 500 টাকা থেকে 1,500 টাকা ভাড়া নেন স্থানীয় এক সিন্ডিকেট। ওনারা নতুন আসতেছে তো ওখানে ওনাদের বাসা নেই, তাই দিয়েছিলাম। ওরা বেশি হাতে করছে তো সেই জন্য দিয়েছি। ওরা থেকে বললাম চলে যেতে, তাও যায় নাই।
নিবন্ধিত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসের কারণে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকিতে পড়ছে। অভিযানে আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পে নিবন্ধন কার্ড আছে তাদের স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ভোটের আগে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতেও কয়েক দফা অভিযানে ধরা পড়ে ৩ শতাধিক রোহিঙ্গা। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বেলা 12টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আমরা অঙ্গীকার করছি নির্বাচনে জয়ী হলে আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি জাতীয় সংসদে পরিবর্তনের এই কর্মসূচিগুলোকেই বারংবার তুলে ধরবেন। এই কর্মসূচিগুলোর আলোকে জনগণের সকল স্বার্থকে রক্ষায় আমরা মরণপণ সংগ্রাম করে যাব। দর্শক, নির্বাচনের বাংলাদেশ আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।